যে বারবার বলে দাবি করেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে এই যুবসাথী প্রকল্পটা কেন, এই প্রশ্নটা আপনাদের জন্য রইল। কিন্তু ডিএ সংক্রান্ত মামলা রাজ্যে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন, সেখান থেকে তা কি শুধুমাত্রই নথিবদ্ধ হয়ে থাকবে, প্রশ্নটা রইল ভাস্কর ঘোষের কাছে। সৌরজ্যোতির সঙ্গে দেখুন দৃষ্টিপাত লাইভ। লাইভের দ্বিতীয় পর্বে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। সৌরজ্যোতি, বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। বাংলার যারা আবাল বৃদ্ধ বনিতা রয়েছেন, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের এই সংলাপটা আপনারা নিশ্চয়ই স্মরণে রেখেছেন। হ্যাঁ, আমরাও রেখেছি। যদি মনে করাই সিনেমার অংশটা, তাহলে সভাসদদের একজন, হীরক রাজার সভাসদ, তারা প্রজাদের উদ্দেশ্যে এই কথাটা বলেছিলেন, এই সংলাপটা বলেছিলেন, বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। কিন্তু যদি পশ্চিমবঙ্গের বর্তমান এবং বাস্তব প্রেক্ষাপটটা আপনারা দেখেন, তাহলে দেখবেন এই প্রজাদেরই একটি অংশ যারা রাজ্যের সরকারি কর্মচারী, তারা দীর্ঘ সময় ধরে বলে আসছেন বাকি রাখা পাওনা মোটে ভালো কাজ না। এখন কি বাকি, বা কবে থেকে বাকি, বা কি বৃত্তান্ত, দৃষ্টিপাত লাইভের প্রথম পর্বে প্রসেনজিৎ বক্সী এবং বেদান্ত চট্টোপাধ্যায় আপনাদের কাছে তুলে ধরেছেন। অবশ্যই মহার্ঘ ভাতা, ডিএ, যে মামলা নিয়ে আজকে সকাল থেকে চর্চা চলছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দ্বারা নিযুক্ত করা যে সমস্ত আইনজীবীরা মোটা টাকার পারিশ্রমিকের বিনিময়ে কখনো হাইকোর্টে কখনো সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন যে ডিএর যে অধিকার সেটা একেবারেই অন্যায্য। কিন্তু আজকে কি দেখা গেল, সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, প্রমাণ করে দিলেন বা তাদের অবজারভেশনে জানিয়ে দিলেন যে মোটেই এটা অন্যায্য নয়, বরং এই দাবিটা যৌক্তিক, এইটা তাদের আইনসম্মত অধিকার, এবং এটা কিন্তু আজকে সিদ্ধ হলো। আমরা দ্বিতীয় পর্বে এই বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই আলাপ করিয়ে দেবো আমাদের সঙ্গে যিনি রয়েছেন এই মুহূর্তে, ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। ভাস্কর বাবু, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তবে মূল যে আমাদের আলোচ্য বিষয়, এই ডিএ নিয়ে আলোচনা করব, তবে তার আগে মহার্ঘ ভাতা বা ডিএ সেটা কি আপনাদের খুব সহজে একবার আমি বুঝিয়ে দিই। মুদ্রাস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লে কর্মচারী এবং যারা পেনশনভোগী তাদের আয়ের ভারসাম্য বজায় রাখা, এটারই কিন্তু মূল কাজ করে এই ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স, বা আপনি মহার্ঘ ভাতা যাই বলেন না কেন। আমি সরাসরি একবার ভাস্কর বাবুর কাছে যাব। ভাস্কর বাবু, দর্শকদের একটি অংশ তারা জানতে চাইছেন যে মহার্ঘ ভাতাটা কি, ডিএটা কি, আপনি যদি আপনাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝান। সমস্ত দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ। মহার্ঘ ভাতাটাকে দেওয়া হয় কর্মচারী সহ বিভিন্ন পেনশনারদের এই যে দৈনিক ক্রয় ক্ষমতা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে কমে যায়, সেই মানে ক্ষয়টাকে পুষিয়ে দেওয়ার জন্য। মানে আমি একটা জিনিস ধরুন বোঝাচ্ছি, কোনো একটা মাসে দেখা গেল একজন কর্মচারীর বেতন হচ্ছে 100 টাকা, পরের মাসের দ্রব্যমূল্য বৃদ্ধি হলো 4%। ওই 100 টাকা দিয়ে আমি যে জিনিস কিনতে পারতাম, পরের মাসে সেই সমপরিমাণ জিনিস কিনতে গেলে আমাকে 104 টাকা খরচা করতে হবে। এই যে 4 টাকার ক্রয় ক্ষমতা আমার কমে যাচ্ছে, সেই ক্রয় ক্ষমতাটাকে বজায় রাখার জন্য সরকার কি করে, আমার ক্রয় ক্ষমতাটাকে ঠিক রেখে আমি যেন বাজারটাকে সতেজ রাখতে পারি। মানে আমার যে বেতন, সেই বেতনটা তো আলটিমেটলি আমি ক্রয় ক্ষমতার জন্য বাজারের কাছে যাচ্ছি, ব্যবসাদারদের কাছে সেই পয়সাটা যাচ্ছে এবং সেখান থেকে আমি ক্রয় করছি। সেই ক্রয় ক্ষমতার ভারসাম্যটার রাখার মধ্যে দিয়ে ডিএটাকে দেওয়া হচ্ছে, এবং সেই টাকাটা বাজারে গিয়ে ব্যবসায়ীদের কাছে যাচ্ছে, বিভিন্ন যারা উৎপাদন করছেন তাদের কাছে গিয়ে পরে ঘুরে এসে অর্থনীতিটাকে একটা ভারসাম্যের জায়গাতে রাখছেন। অনেকে বলেন যে ডিএটার সাথে সরাসরি সরকারি কর্মচারী পেনশনারদের যারা স্থায়ী কর্মচারী তাদের সংযোগ আছে, বাকি অংশের জনগণের কোনো সংযোগ নেই। আমরা এখানে একটা কথা বলি, সরকারি কর্মচারীদের, স্থায়ী কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়লে পরে তার সাথে সাথে অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের 1% ডিএ বাড়া মানে দৈনিক মজুরিতে 6 টাকা করে বৃদ্ধি হয়। আজকে যে এই যে বৃদ্ধি হয়েছে 4%, অস্থায়ী কর্মচারীদের ন্যূনতম মজুরিতে প্রতিদিনের মজুরি 24 টাকা করে বাড়লো। মানে এটা হচ্ছে হিসেব। তাহলে কর্মচারীদের ডিএর সাথে অস্থায়ী কর্মচারীদের যে ন্যূনতম মজুরি, সেটার কি সংযোগ, সেটা রাজ্যবাসী নিশ্চয়ই বুঝতে পারছেন। এটার আরেকটা প্রতিফলন আমরা দেখাই। এই রাজ্যের কর্মচারীরা সারা দেশের এবং অন্যান্য রাজ্যের নিরিখে অর্ধেক বেতনে কাজ করেন। ডিএ কেন্দ্রীয় কর্মচারী সহ এই আসাম বলুন, ঝাড়খণ্ড বলুন, সিকিম বলুন, উড়িষ্যা বলুন, এখানকার কর্মচারীরা যা পান, পশ্চিমবঙ্গের কর্মচারীরা ঠিক অর্ধেক ডিএ পান, অর্থাৎ বেতনটা ঠিক আমাদের অর্ধেক। এটার ইমপ্লিকেশনটা বাকি অংশের ক্ষেত্রে কিভাবে পড়ছে দেখুন। আমাদের কোচবিহার থেকে ধান পোতার কাজ করতে বর্ডার টপকে তারা আসামে যাচ্ছে। কোন আসামে?
যে আসামের অর্থনীতির কাঠামো কিন্তু বা ভিত্তিটা আমাদের পশ্চিমবঙ্গে থেকে দুর্বল, তাদের উৎপাদন ক্ষমতা বলুন সমস্ত কিছু আমাদের থেকে কম। পশ্চিমবঙ্গে ওই ধানপোতার শ্রমিকটা কোচবিহার জেলাতে 250 টাকা পাচ্ছে, সে মানে বর্ডারটা টপকে যদি আসামে চলে যাচ্ছে তার বেতনটা হচ্ছে 500 টাকা। কেন না, ওখানকার স্থায়ী কর্মচারীরা যেহেতু এখানকার থেকে দ্বিগুণ বেতন পান, ঠিক একই রকমভাবে এখানকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রের, তিনি চা বাগানের শ্রমিক হতে পারেন, তিনি রাজমিস্ত্রির যোগানদার হতে পারেন, তিনি ইটভাটার শ্রমিক হতে পারেন, তাদের প্রত্যেকের বেতন কিন্তু অর্ধেক অন্যান্য রাজ্যের তুলনায়। যে কারণে এই রাজ্য থেকে যুব সমাজের এইভাবে নির্বাসন হয়েছে এবং এই নির্বাসনটা এই সরকার কিন্তু দিয়েছে। আজকে আমরা এই রায়ের পরে মানে যুব সমাজের আত্মসম্মান প্রতিষ্ঠার একটা লড়াইও আমরা লড়লাম এবং সেটাকে শুরু হয়েছে, এই লড়াইটাকে আমরা জিতবো, জেতার মধ্যে দিয়ে এই রাজ্যটাকে মানে বৃদ্ধাশ্রম হওয়া থেকে আমাদেরকে বাঁচাতে হবে। এই লড়াই নিয়েই আমরা বেশ কিছু আলোচনা করব, তবে তার আগে আজকের যে ঐতিহাসিক সুপ্রিম কোর্টের রায়, যে অবজারভেশন, সেটা নিয়ে বিশিষ্ট মহল কি বলছে আমরা নজরে রাখব। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের প্রতিমন্ত্রী পদে যিনি রয়েছেন বাংলার নেতা সুকান্ত মজুমদার, তিনি তার কি আজকের এই বক্তব্য এই বিষয় নিয়ে জানিয়েছেন। প্রথমে শোনাব। মহামান্য আদালতের অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে স্ট্যান্ড, তাদের যে অবস্থান ছিল সেটা ভুল ছিল। কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায়সিদ্ধ অধিকার সরকারি কর্মচারীদের, এবং ইমিডিয়েট মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত বলেছে যে 25% ডিএ দিতে রাজ্য সরকারকে, এবং 3 সদস্যীয় কমিটি তৈরি করার কথা বলেছেন বাদবাকি অবশিষ্ট ডিএ নিয়ে কি হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি, এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি কর্মীদের যে অধিকার, ডিএ পাওয়ার যে অধিকার, সেই অধিকার কিন্তু এই কোর্টের মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ে কিন্তু আরেকবার সুনিশ্চিত হবে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার বক্তব্য শুনছিলাম। এরপর নজর রাখবো রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলেছেন। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে এবং এখনো প্রতারণা চালিয়ে যাচ্ছে। কারণ এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার, দান খয়রাতির সরকার, দেউলিয়ার সরকার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলে কিছু নেই, যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। এখন সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করে অবিলম্বে 25% ডিএ দিয়ে দেওয়া, এবং তারপরের যে সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা, সেটা নতুন সরকার এসে করবেন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগী তারা কেন্দ্রের হারে ইয়ে পাবেন নতুন সরকারের কাছ থেকে, কিন্তু এই 25% টাকা অবিলম্বে তৃণমূলকে দিতে হবে। আর যে রাজ্য বিধানসভা যেখানে গত কয়েক বছর ধরে আমরা বিরোধী যারা বিধায়ক রয়েছে তাদের বিভিন্ন রকম বিক্ষোভের ছবি দেখি, আজকে সেই বিধানসভা প্রাঙ্গণ চত্বর, সেখানে বিজেপি পরিষদীয় দলের যারা সদস্য রয়েছেন, বিধায়ক রয়েছেন, তারা আজকে খুশির মেজাজে ছিলেন। সেই ছবিটাও আমরা একবার দেখে নেব। পুরো আলোচনায় যাব, তবে তার আগে এই মুহূর্তে একটা সময় ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসছি আলোচনায়। কালার সর্টার দিয়ে প্রস্তুত গণেশ পিওর ময়দা, পিউরিটির এমন টেস্ট যে জাস্ট উড়ে যাবেন। गांवों के विकास की दिशा अब गांव खुद तय करेंगे। विकसित ग्राम पंचायत प्लान्स के माध्यम से योजनाओं का होगा पीएम गति शक्ति से एकीकरण। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में इस सहभागी विकास मॉडल की नींव रखी है विकसित भारत जी राम जी एक्ट 2025 ने, जो देता है हर ग्रामीण परिवार को 100 नहीं पूरे 125 दिनों के सुनिश्चित रोजगार की गारंटी। विकसित भारत जी राम जी।
কালার সর্টার দিয়ে প্রস্তুত গণেশ পিওর ময়দা, পিউরিটির এমন টেস্ট যে জাস্ট উড়ে যাবেন। ফিরছি বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্করবাবু, আজকে আদালত যে অবজারভেশন জানিয়েছে, যেটা নিয়ে এই মুহূর্তে সাধারণ সরকারি কর্মচারীরা আগ্রহী এবং সারা বাংলার মানুষও আগ্রহী, বিরোধী মহল আরও বেশি আগ্রহী, যদি অবজারভেশনের গুরুত্বপূর্ণ অংশগুলো দর্শকদের উদ্দেশ্যে বলেন। আদালত যেটাকে বলেছে, যেটা এই সরকার 2011 সালে আসার পর থেকে বলতেন যে ডিএটা হচ্ছে সরকারি কর্মচারীদের কোনো আইন স্বীকৃত অধিকার নয়, এটা বরং মাননীয় মুখ্যমন্ত্রীর, যাকে তারা বলতেন যে বিশেষ দয়াশীলা, মাতৃরূপের মতো করে, মানে মাতৃর স্নেহ সবসময় ঝরে পড়ে, তিনি দয়া টয়া করে যখন একটু করে ছড়িয়ে দেবেন, মানে কর্মচারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা ছিল তোরা বাবা আমার অধস্তন কর্মচারী, চুপ করে বসে থাক হাত পিত্তেস করে, আমি যখন একটু খুশি টুশি হব তখন একটু করে দিয়ে দিলাম, এটাকে নিয়ে সন্তুষ্ট থাকো। এই জায়গাটাকে খণ্ডন করে তারা বললেন যে ডিএটা হচ্ছে আইন স্বীকৃত অধিকার, লিগালি এনফোর্সেবল রাইটটাকে তারা স্বীকৃতি দিয়েছেন এবং বলেছেন যে আপনারা 2009-এর রূপাতে যেহেতু এটাকে স্বীকৃতি দিয়েছেন, এটাকে এখান থেকে ব্যাকট্র্যাক করতে পারেন না, এটাকে আপনাদেরকে মেনে নিতে হবে। এবং এই মেনে নেওয়াটা শুরুটা করেছে যে এই যে অ্যাকুমুলেটেড মানে এরিয়ার, তার 25% ইমিডিয়েটলি তোমাকে মেটাতে হবে। ইমিডিয়েটলি মানে বোঝায় যে আজকে বলেছি মানে এখনই, এটা বোঝায়। এবং তারপরে একটা 4 সদস্যের কমিটি করেছে, এই যে বাকিটা 75% থাকছে, সেই কমিটি বিচার বিশ্লেষণ করবে, রাজ্যের আর্থিক স্থিতির কথা দেখবে। তারা যেহেতু এই সরকার বলছে যে প্রতি মুহূর্তে যে আমাদের কাছে পয়সা নেই, অর্থ নেই, অথচ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর টাকা নয়ছয় হচ্ছে বিভিন্ন দিক থেকে, এটা কতটা সত্য টাকা না থাকার গল্পটা, সেটা তারা বিচার করবেন এবং 6ই মার্চের মধ্যে তারা রিপোর্ট পেশ করবেন এবং নির্দেশ দেবেন 31শে মার্চের মধ্যে এই যে 75% বাকি থাকছে, তার যতগুলো কিস্তি ঠিক হবে তার প্রথম কিস্তিকে 31শে মার্চের মধ্যে পে করতে হবে। মানে এটা হচ্ছে নির্দেশিকা এবং এই পরিমাণটা রাজ্য সরকারের সাথে ঠিক করে 4 সদস্যের কমিটি ঠিক করে দেবে এবং সেই টাকা ডিসবার্স হচ্ছে কিনা তারা কিন্তু নজর রাখবেন এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্টকে তারা মানে বলবেন। এটা হচ্ছে রায়ের মুখ্য বিষয়। এর মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে যে এই বলার জায়গাটা চলে গেল। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সুপ্রিম কোর্টও কিন্তু বলল যে আর্থিক অসঙ্গতির কথাটা কিন্তু আমরা মেনে নিচ্ছি না এবং আর্থিক অসঙ্গতির কথা বলে কারুকে কারোর অধিকার থেকে বঞ্চিত করা যায় না। সরকার আবার মানে আর্থিক অসঙ্গতি নিয়ে যে কথাগুলো বলছে যে 11 সালের পর থেকে নাকি এই সরকারের ইনকাম বেড়েছে 6 গুণ, লোন বেড়েছে 4 গুণ। তাহলে লোন পরিশোধ করার পরেও এই সরকারের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থের সংস্থান আছে বলেই তারা প্রতিদিন নিত্য নতুন মানে প্রকল্প চালু করতে পারেন। সুপ্রিম কোর্টে আইপ্যাকের ঠিক করে দেওয়া কোনো সোপ অপেরাকে অভিনয় করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 500 জন লোককে নিয়ে গিয়ে 20 কোটি টাকা খরচা করতে পারেন। কোনো সরকারের টাকা না থাকলে তো এইভাবে মানে খোলামকুচির মতো টাকা উড়াতে পারেন না। পারিশ্রমিক দিতে পারেন, আইনজীবীদের পারিশ্রমিক দিতে পারেন। এই সমস্ত কিছুগুলো করছেন। শুধুমাত্র কেউ মদ খেয়ে মারা গেলে তাকেও কম্পেনসেশন দিতে পারেন। মানে এই সমস্ত কিছুগুলো করা হচ্ছে এই রাজ্যের যে উদ্বৃত্ত অর্থ, প্রচুর পরিমাণে অর্থ উদ্বৃত্ত থাকছে, সেখান থেকেই তারা করছেন। এখন অনেকে প্রশ্ন করছেন যে মহার্ঘ ভাতা দিতে চাইছেন না কেন। আমাদের খুব ক্লিয়ার কাট কথা যে কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দিলে পরে এই কাটমানিখোর সরকার সেখান থেকে কোনো কাটমানি পায় না, যে কারণে মহার্ঘ ভাতা দেওয়ার দিকে তাদের কোনো নজর নেই। তাদের নজরটা কোন দিকে? লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার দিকে। আমরা কিন্তু বলে দিই যে লক্ষ্মী ভাণ্ডারের সাথে মহার্ঘ ভাতার কোনো বিরোধ নেই, আমরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারকে স্বাগতই জানাচ্ছি। কিন্তু আমাদের এখানে আরেকটা প্রশ্ন, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন আপনারা কিন্তু জানেন না যে আপনাদের মতো প্রচুর ভুতুরে মানুষকে তৈরি করে আপনাদেরকে যেমন 1000 টাকা দেওয়া হচ্ছে, এরকম আরও একের এগেনস্টে আরো 3 জন করে ভুতুরে মানুষ তৈরি করে আরো 2000 টাকা সরকার কাটমানি হিসেবে বের করে নিয়ে যাচ্ছে। মানে অশরীরীরাও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, একদমই এটা প্রমাণ করছে। এই যে 50 লক্ষ নাম বাদ গেছে, আমি লিখে দিতে পারি এর মধ্যে অন্তত 25 লক্ষ মহিলা আছেন, মানে কম করে 20 লক্ষ থাকবেন, তাদের মধ্যে 10 লক্ষের নাম পাবেন যাদের লক্ষ্মী ভান্ডার ইস্যু হয়েছে। এই টাকাগুলো কাটমানি হিসেবে বেরোচ্ছে। এই যে যুবশ্রী দেওয়া হবে, এর যুবসাথী, আমি যুবসাথী সরি, এই যে যুবসাথী দেওয়া হবে, শ্রী আর সাথীর মধ্যে গোলমাল হয়ে যায়। মানে কোনটা শ্রী আর কোনটা বিশ্রী আর কোনটা সাথী ঠিক বুঝতে পারি না আমরা। এই যে দেওয়া হচ্ছে এর মধ্যে অন্তত 50% থাকবে যে টাকাটা কাটমানি হয়ে বিভিন্ন জনের অ্যাকাউন্টে ঢুকবে। স্থায়ী কর্মচারী নিয়োগের থেকে এদের অস্থায়ী কর্মচারী নিয়োগের জন্য এদের মানে উদ্গ্রীবতা বেশি থাকে। কেন? যে থার্ড পার্টির মাধ্যমে এই নিয়োগটা হচ্ছে, সেই থার্ড পার্টির সাথে ব্যানার্জি পরিবারের সংযোগ আছে এবং আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। মুখ্যমন্ত্রীর বলা কথা যে সিভিক ভলান্টিয়ারদের উনি বলতেন যে 13,000 টাকা করে দিই, সিভিক ভলান্টিয়ারে পেত তখন 8,200 টাকা। আমরা ঝামেলা ঝঞ্ঝাট করার পরে গত বছর 1,000 টাকা বাড়িয়েছিল, অর্থাৎ
মুখ্যমন্ত্রী ঠিকই বলতেন, তাদের নামে 13,500 টাকা সরকারি এক্সচেকার থেকে বেরোতো, তাদের হাতে গিয়ে পড়তো 8,200 টাকা, বাকি টাকা কাটমানি হয়ে যেত। আচ্ছা, অস্থায়ী কর্মচারী রাখলে পরে এই ধরনের ভাতা দিলে পরে সেখান থেকে কাটমানি পাওয়া যায়, কর্মচারীদের মহার্ঘ ভাতা দিলে পরে সেখান থেকে কাটমানি পাওয়া যায় না। আচ্ছা ভাস্কর বাবু, আমি নিজেও গেছি মানে সংবাদ কভার করবার জন্য আপনাদের মঞ্চে। দীর্ঘদিন ধরে ওই অনশন মঞ্চে আপনারা ছিলেন, দীর্ঘ লড়াই, দীর্ঘ প্রতীক্ষা, অনশন করেছেন আপনারা। মাঝে মধ্যে পুলিশ এসে ইনডাইরেক্টলি হুমকিও দিয়ে গিয়েছে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, আবার আদালতের অনুমতি নিয়ে সেখানে বসে অনশন করেছেন। একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং তারপরে আজকে যখন সুপ্রিম কোর্ট এই অবজারভেশনটা জানালো, আমি জানতে চাইবো যে অনুভূতিটা কেমন হয় যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন, যারা আপনাদের সঙ্গে সেখানে ছিলেন, যারা সাথী ছিলেন, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চাইবেন? একটা দীর্ঘ লড়াইয়ের জয়, এবং আমাদের আইনজীবীদের যে টিম ছিল, গোপাল সুব্রমণিয়াম স্যার, সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত, চন্দ্রশেখর চক্রবর্তী, অভিজিৎ উপাধ্যায়, তাদের মানে অমানসিক পরিশ্রমের ফলে এটা হয়েছে। আমাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এমন কোনো নামকরা আইনজীবী ছিল না যাদেরকে নামানো হয়নি। মানে একটা হেয়ারিংয়ে কয়েক কোটি টাকা করে খরচা করা হয়েছে, তারপরেও কিন্তু পেরে ওঠেনি। সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। এবং আরেকটা বলার কথা, 2011 সালে আসার পর থেকে কর্মচারীদের মুখকে বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের ভিতরের যে প্রতিবাদের সত্তা, সেগুলো জমে জমে এতদিন পাথর হয়েছিল আমাদের হৃদয়ের ভিতরে। আজকে রায়ের মধ্যে দিয়ে সেই প্রতিবাদী পাথর আজকে বিগলিত হয়ে আমাদের মানে প্রতিবাদের শব্দ হিসেবে ঝরে পড়ছে, এবং তার প্রভাব যে কতটা বেশি সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তিনি বলেছেন যে আমরা রায়টাকে রিভিউ করব। আমি এই জায়গাটাতে একটা প্রশ্ন আপনাকে করব। আমি ভাস্কর বাবু, মুখ্যমন্ত্রী বলেছেন যে মামলার কাগজ কিন্তু তাদের হাতে এসে পৌঁছায়নি, এবং কাগজ পাওয়ার পরে তারা স্টাডি করবেন, এবং মুখ্য সচিবের নেতৃত্বে একটি টিমের কথাও বলেছেন। এই বিষয়টা নিয়ে তো যারা আজকে রায় নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের জন্য কিছুটা দুশ্চিন্তা, কারণ সরকার যাবতীয় ক্ষেত্রে বাধা বিপত্তি দেখিয়েছে, এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। দেখুন, দুশ্চিন্তা কিন্তু আমরা প্রথম থেকেই বলছি, মানে ধারাবাহিকভাবেই বলে আসছি যে এখানে যে রাজ্য সরকার আছে তারা মানুষের কোনো মৌলিক অধিকারকে স্বীকৃতি দেয় না। না এই রাজ্যের যুবকদের চাকরি পাওয়ার অধিকারের স্বীকৃতি আছে, না 6 লক্ষ শূন্য পদে নিয়োগের মধ্যে দিয়ে 6 লক্ষ মানে বেকার ছেলে মেয়েকে, মেধাবী ছেলে মেয়েকে তার মানে সঠিক মূল্যমান দেওয়ার কোনো প্রচেষ্টা আছে, না চিকিৎসা শিক্ষা পরিকাঠামো উন্নয়নের কোনো নজর আছে। এগুলো তো মানুষের মৌলিক অধিকার রক্ষার কাজ, সঠিক এরা কিন্তু করে না কোনোটাই। সুতরাং এখানে সুপ্রিম কোর্ট বললে পরেও সেই রায়কে মান্যতা দেওয়ার কোনো প্রচেষ্টাই মুখ্যমন্ত্রী দেখাবেন না, যতক্ষণ পর্যন্ত না রাজ্য সরকারি কর্মচারীরা সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পথে নামবেন। পথে নামতে হবে আমাদের, এবং আজকে তার আভাস কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন যে আমরা এই রায়টাকে রিভিউয়ের পথে যাচ্ছে। উনি বলেছেন যে আমরা রায়ের কপি পাইনি, চিন্তা নেই, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামীকালকেই ওনার কাছে নবান্নে গিয়ে রায়ের কপি জমা করে আসা হবে। কিন্তু এই রায়টাকে রিভিউ যাতে না করতে পারে তার জন্য আমরা তীব্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, এবং কথা দিচ্ছি যে আন্দোলন উনি কর্মচারীদের পক্ষ থেকে দেখবেন ওনাকে মনে রাখতে হবে। আমাদের এর আগে মানে অনশনের সময় উনি অপরিস্থিতিতে পড়েছেন। হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে কাউকে মিছিল করতে দিতেন না, আমরা কিন্তু সেখানে মিছিল করেছি, এবং 4 ঘন্টা ধরে সেই জায়গাটাকে পুরো অবরুদ্ধ ছিল। নবান্নের বাস স্ট্যান্ড কোনো সিঙ্গেল মানুষ যেতে পারেন না, আমরা 3 দিন ধরে সেখানে বসে থেকেছি, অবস্থান বিক্ষোভ করেছি। ভবিষ্যতে এমন কোনো জায়গা এবং এমন কোনো পথ মানে থাকবে না যেখানে আমরা যাব না। মুখ্যমন্ত্রীকে বলবো, এবং সেটা সাবধান বাণীও হতে পারে, যেভাবে নেবেন তিনি, যে সামনে ভোট আছে, আজকের বাজেটের মধ্যে দিয়ে আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনার পায়ের তলার মাটি কিন্তু যথেষ্ট নড়বড়ে, সেই মাটিকে আরো নড়বড়ে করবেন কিনা সেটা ঠিক করার দায়িত্ব আপনার। একটা অনমনীয় সংঘাত আমরা দেখলাম আপনাদের সঙ্গে শাসকের, আবার আপনারা পথে নামবেন, আবার আপনাদের এই সংঘাতের বাতাবরণটায় যেতে হবে। খুব সংক্ষেপে, খুব কম সময়ের মধ্যে যদি একটু বলেন। একটা অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী সরকার, এটা স্বৈরাচারী সরকার না বলে বলা যায় যে ব্যক্তিগত একটা মানুষের এবং পরিবারের এবং তার কিছু সাগরেদদের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেখানে যদি অধিকার প্রতিষ্ঠা করতে হয় আপনাকে মানে পথে নামা ছাড়া দ্বিতীয় কি রাস্তা থাকতে পারে। আমরা সেই রাস্তাটা দিয়ে ভরসা রাখছি, এবং ওনার দয়াদাক্ষিণ্য নয়, বরং কর্মচারী ঐক্য এবং আমাদের লড়াইয়ের যে স্পৃহা তার উপরেই ভরসা করে আমরা এই রায়কে ইমপ্লিমেন্টেশন করানো শুধু নয়, বর্তমান রূপার যে বকেয়া মহার্ঘ ভাতা সেটাকেও আদায় করব। অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের কাজও হবে, এবং 6 লক্ষ শূন্য পদে এই রাজ্যের মেধাবী ছেলেমেয়েরা যাতে স্থায়ীভাবে কাউকে ঘুষ না দিয়ে চাকরির সুযোগ পান তার জন্য লড়াই জারি থাকবে। আমরা কথা বলছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে, বহু বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হলো। তবে আলোচনা থামছে না, তার কারণ প্রথম পর্বে আমাদের সঙ্গে যিনি ছিলেন বেদান্ত, আমরা আবারও একবার বেদান্তর কাছে যাব। ভাস্কর বাবুর কথা ধরে বলি, ন্যায্য লড়াইটা বোধহয় জারি থাকাটা জরুরি। নিজের
অধিকারের লড়াইটা, যে লড়াইটা ভাস্কর বাবুদের মতো কর্মচারীরা, সরকারি কর্মচারীরা লড়ছেন নিজেদের দাবিতে, ঠিক তেমনি দীর্ঘদিন যাবৎ সল্টলেকে বিকাশ ভবনের সামনে যে শিক্ষকরা বসে থেকে থেকে হয়তো বিচারটা পাননি, হয়তোই বলছি, কারণ ওই যে একটা কথা বলেছেন এখনো পর্যন্ত 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল, তারপর আবার নিয়োগ, অনেক কিছু হয়েছে, অনেক ঘটনার ঘন ঘটা হয়ে গেছে এই রাজ্যে। কিন্তু প্রশ্নটা এইটা, সেই নিয়োগ কি এখনো হয়েছে? আপনাদের কাছেও রইল, আমি হয়তো জানি না এখনো পর্যন্ত নিয়োগ হয়েছে না হয়নি। প্রাইমারির যারা শিক্ষক তাদের ক্ষেত্রের বিষয়টা কি? বা ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে রাজ্যে এত কিছু রয়েছে, সেই সমস্ত বিষয়ে যদি হয়েই থাকে তাহলে সেই বিষয়গুলি কেন এখনো পর্যন্ত সমাধান হলো না? রাজ্যের বেকারত্ব যদি ঘুচেই থাকে তাহলে এই যুবসাথী বা ভাস্কর মতে যুবশ্রী প্রকল্প কেন আনা হলো? এই যে অন্তর্বর্তী বাজেটে আজকে বিভিন্ন জায়গায় যে হারে ডিএ দেওয়া হয়, সেই জায়গার থেকে পশ্চিমবঙ্গের এই ডিএর অবস্থা কেন? এই প্রশ্নের উত্তরটা কি আছে? লক্ষ্মীর ভাণ্ডার বেড়েছে, সে তো খুব ভালো কথা, গ্রামের মা বোনেরা, সাধারণ মানুষ তারা একটু টাকা পাবেন, তাদের যাদের একদম টাকা পয়সা থাকে না তাদের জন্য এটা সত্যিই লাভজনক, বহু মানুষের জন্য এটা লাভজনক, আমরা মানছি। কিন্তু ভাতা সর্বস্ব যদি রাজনীতি হয়ে যায় সেখানে হয়তো ভীষণ মুশকিল হয়ে দাঁড়ায়, কারণ এই রাজ্যের মানুষ কিন্তু চাকরি, শিক্ষা এবং কর্মসংস্থান, ওই কর্মসংস্থান চাকরি বোধহয় একই জায়গায়, কিন্তু কর্মসংস্থান যদি থাকতো তাহলে বোধহয় এই রাজ্যের মানুষকে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যেতে হতো না। আলোচনা চলতে থাকবে, প্রশ্নও করব, খবরের অন্তরালে খবরটা আমরা প্রত্যেক দিনই খুঁজব দৃষ্টিপাত লাইভে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে এবং সোম থেকে শুক্র প্রতিদিন ঠিক রাত 9টায়। শুভরাত্রি। বইটার লেখাটার নাম ছিল মস্তানতন্ত্র নিয়ে কালো কলকাতা।